ঈদ মোবারক প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি কি করতে চাইছেন। শেখ হাসিনার পতনের পর প্রায় 10 মাস হয়ে গেল। এই 10 মাসের মধ্যে বেশিরভাগ সময় একটা বড় সময় ধরে বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে রয়েছে। তো এই পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধানের বিভিন্ন কার্যকলাপ সেটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে তিনি কি করতে পারেন, কি করার তার যোগ্যতা রয়েছে, কতটুকু তার সাহস রয়েছে, কতটুকু তার দক্ষতা। এই যে 10 মাসের কার্যক্রম বিশ্লেষণ করে সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় বন্ধুরা, এবং আপনারা আপনাদের মতামত জানাবেন, সেখানে দ্বিমত পোষণ করতে পারেন বা আমার বক্তব্যের সঙ্গে সম্মতি পোষণ করতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। ঈদের আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ঈদের দিন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সপরিবারে গিয়ে অর্থাৎ সস্ত্রীক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি দেখা করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। সেই সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি দেখা করেছেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন। এখানে ঈদ শুভেচ্ছা বিনিময় এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু গত 21শে মে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি যে সেনা দরবারে যে বক্তব্য দিয়েছিলেন, যার মব জাস্টিস সহ্য করা হবে না, মানা হবে না, মানবিক করিডর দিতে পারবে একমাত্র নির্বাচিত সরকার, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে 2025-এর, 2026-এর 1 জানুয়ারি নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই বক্তব্য দিয়েছেন। কিন্তু তারপরে তার বক্তব্যকে কাউন্টার করা হলো, চ্যালেঞ্জ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণের সময় ঈদের আগের দিন তিনি বললেন কি যে নির্বাচন হবে 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধে, অর্থাৎ প্রথমার্ধে যে কোনো 15 দিনের মাসের যে প্রথম 15 দিন, সেই 15 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ করলেন। ওয়াকারুজ্জামান সাহেব কী করলেন, তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলেন ঠিক তার পরের দিন ডক্টর ইউনূসের সঙ্গে। তার ব্যক্তিত্ব, এখানেই কিন্তু তার ব্যক্তিত্বের যে দুর্বলতা, তার ইঙ্গিত, তার সংকেত আপনি খুঁজে পাবেন। দ্বিতীয়ত, হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। সেখানে তিনি বলেছেন যে সেনা ক্যান্টনমেন্টে তাকে এবং অন্য আরেকজনের উপস্থিতিতে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, তাই ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগ ফিরে আসবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হাসনাত আবদুল্লাহ বাঘের বাচ্চার মতো বলেছেন আগে বিচার করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেইভাবে তিনি পোস্ট দিলেন। সারজিস আলম বললেন না, সেনা প্রধানের কাছে আমরাই গিয়েছিলাম, ক্যান্টনমেন্টে আলোচনা হয়েছে, কিন্তু অভিভাবক সুলভভাবে তিনি বুঝিয়েছেন। তো সেনাপ্রধান হিসাবে তিনি অভিভাবক সুলভভাবে বোঝালেন, অথচ হাসনাত আবদুল্লাহ বাঘের বেটার মতো পোস্ট করলেন সেনাবাহিনীর প্রধানকে ছোট করে, তারপরে তিনি কিন্তু ব্যবস্থা নিতে পেরেছেন। এখানে তার ব্যক্তিত্বের দুর্বলতার দ্বিতীয় দিক ফুটে ওঠে। এবং রাস্তায় স্লোগান হলো হাসনাত না ওয়াকার, হাসনাত না ওয়াকার। হাসনাতের অনুগামীরা স্লোগান দিলেন হাসনাত হাসনাত। তারপরেও কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব কোনো স্টেপ নিতে পারেননি। তৃতীয়ত, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি একেবারে প্রকাশ্যে বক্তব্য দিয়ে বললেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা, সেনাপ্রধানকে অপমান করলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে একেবারে অকথ্য ভাষায় কথা বললেন। সেনাপ্রধান কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? পারেননি। এখানে তার তৃতীয় দুর্বলতা তার ব্যক্তিত্বে ফুটে ওঠে। 5ই আগস্টের দিন তিনি যে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের মানুষের জীবন সম্পদের রক্ষা তিনি করবেন, সত্যি কি তিনি পেরেছেন? তার এই বক্তব্যের পরে বাংলাদেশে একের পর এক মব জাস্টিস হয়েছে, বাড়িঘর লুটপাট হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে,
ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হয়েছে, বাংলাদেশের বহু মানুষের জীবন চলে গিয়েছে, ধানমন্ডির 32 ভাঙা হয়েছে, কিন্তু তিনি রক্ষা করতে পেরেছেন। তার সেনা সদস্যদের সামনে ধানমন্ডির 32 ভাঙা হয়েছে, তিনি তার কথা রক্ষা করতে পেরেছেন? তিনি পারেননি। সেই সঙ্গে তিনি যে শুধু 5ই আগস্টে দেয়া কথা রক্ষা করতে পারেননি তাই নয়, তিনি যে 5ই আগস্টের আগে একটা যে সাংবিধানিক শপথ নিয়েছিলেন, সংবিধানের শপথ নিয়েছিলেন, সেই শপথ তিনি রক্ষা করতে পেরেছেন? যখন থানায় আক্রমণ করে পুলিশকে মেরে ফেলা হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, তারপরে বিটিভির অফিস যখন পুড়িয়ে ফেলা হয়েছে, তখন কি তিনি সেই যে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পেরেছেন? পারেননি। বরং পুলিশ, বাংলাদেশের পুলিশ, তারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছে, কিন্তু তারা পুলিশ পিছিয়ে আসেনি। কিন্তু সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সাহেব তার সেনাদের সেই দায়িত্ব পালন করাতে পারেননি, সাংবিধানিক দায়িত্ব। আচ্ছা বলুন তো, জুলাই আগস্ট আন্দোলনে 3204 জন পুলিশ মারা গিয়েছে এবং 15 জুলাই থেকে 8ই আগস্টের মধ্যে প্রায় 1000 খানিক আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থক এবং অন্যান্য জনগণ মারা গিয়েছে, প্রায় 1000 খানিক। এই মানুষগুলোর নিরাপত্তা সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি দিতে পেরেছেন? পারেননি। অন্যদিকে যেটা জুলাই বিপ্লব চলাকালীন সরকারের নির্দেশে যেটা বলা হচ্ছে যে প্রশাসনের গুলিতে 650 থেকে 700 মানুষের মৃত্যু ঘটেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা তো চ্যালেঞ্জ করেছেন যে একটা তদন্ত হোক এবং যারা মারা গিয়েছে তাদের পোস্টমর্টেম হোক। সেটা তো এই ডক্টর ইউনূসের সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, যে 650 থেকে 700 আন্দোলনকারী মারা গিয়েছে এবং তাদের গায়ে এমন এমন গুলি লেগেছে যে গুলি পুলিশ ব্যবহার করে না। বাংলাদেশে সেই রাইফেল নেই, 7.62, সেই রাইফেল আসলো কোত্থেকে? তার তদন্ত কেন হলো না? তাহলে এই যে 650-700 আন্দোলনকারী যাদের মারা গিয়েছে বলা হয়েছে, তার মধ্যে আবার অনেকে আবার এখন দেখা যাচ্ছে যে এক এলাকার মানুষ আর এক জায়গায় গিয়ে আছেন, তারা মারা যাননি অনেকেই। এবং আন্দোলনকারীদের মধ্যে একজন স্বীকার করেছে যে আমরা যা মারা যেত তার চেয়ে অনেক হিসাব শোনাতাম মানুষকে, যেন মানুষ এই সরকারের প্রতি রাগান্বিত হন, বেশি বেশি করে হিসাব দেওয়া হতো। তাহলে আমি যদি ধরেও নিই 650-700 আন্দোলনকারী মারা গিয়েছে সরকারের নির্দেশে পুলিশের গুলিতে, কিন্তু তাহলে 3004 জন পুলিশ মারা গেল। তারপরে আন্দোলনের চলাকালীন বা শেখ হাসিনা পতনের পর যে প্রায় 1000 খানিক আওয়ামী লীগ নেতা, কর্মী বা অন্যান্য মানুষ মারা গেল, তাহলে কোনটা বেশি? কোনটাকে আপনি গণহত্যা বলবেন বলুন? তাহলে এই অবস্থায় প্রশাসন, পুলিশের কি সাংবিধানিক দায়িত্ব নয় যে একটা মেট্রো রেলে আগুন লাগানো হচ্ছে, থানায় আগুন লাগানো হচ্ছে, তখন মানুষের জীবন রক্ষার্থে সেলফ ডিফেন্সে পুলিশের ব্যবস্থা নেওয়া, গুলি চালানো? সেটা তো পুলিশের অধিকারের মধ্যে পড়ে। নাহলে তাদের হাতে রাইফেল কেন? পুলিশ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছে, মানুষকে রক্ষা করার চেষ্টা করেছে, বাংলাদেশের পুলিশ, এবং নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু সেনাবাহিনী সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি সেনা প্রধান হিসাবে ব্যর্থ হয়েছেন। তার কাছ থেকে যে সাহসিকতা, দক্ষতা, যোগ্যতা আশা করা হয়েছিল, তিনি সেই যোগ্যতা দেখাতে, সাহস দেখাতে, দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন। এবং তার ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশের 204 জন পুলিশের মৃত্যু হয়েছে। তার ব্যর্থতার জন্যই কিন্তু আন্দোলনের 15 জুলাই থেকে 8ই আগস্ট বা তার আগে পরে 1000 মতো সাধারণ মানুষ, আওয়ামী লীগ নেতাকর্মী মারা গিয়েছে। এখানে কি তার ব্যর্থতা ফুটে উঠছে না? তো সেই সেনা প্রধান তিনি কি করে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সুরক্ষা দেবেন, একটা সুন্দর বাংলাদেশ দৃঢ় হাতে গড়ে তুলবেন, এটা ভরসা করেন? আন্দোলন চলাকালীন ব্ল্যাকমেলের শিকার হয় বাংলাদেশের সেনাবাহিনী। কিভাবে? ছাত্ররা স্লোগান তুলল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। বিএনপির নেত্রী রুমিন ফারহানা তিনি স্লোগান তুললেন, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনাবাহিনীর প্রধান বা সেনারা কি ভেবেছিলেন যে এই তো সুযোগ, শেখ হাসিনার পতন ঘটলে মনে হয় সেনা সরকার গঠিত হবে? তাই কি তারা শেখ হাসিনার পতনের এই যে ষড়যন্ত্রে তারাও কি যুক্ত হয়ে গিয়েছিলেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, তাই শেখ হাসিনার পতন ঘটিয়ে আপনি বাংলাদেশের মানুষের জীবন সম্পদ রক্ষার কথা ঘোষণা করলেন। কিন্তু যে মুহূর্তে রাজনৈতিক দলের নেতারা এবং ছাত্ররা জানালেন যে তারা ডক্টর ইউনূসের নেতৃত্বে তাকে প্রধান উপদেষ্টা করে একটা সরকার গড়বেন, সেনাবাহিনীর সরকার তারা চাইছেন না, তখন কি তিনি বুঝতে পারলেন যে তার যে প্ল্যান, তার যে পরিকল্পনা, সেটা আর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হলো না? কি করতে পারবেন ওয়াকারুজ্জামান সাহেব বলুন?
আপনি সাংবিধানিক দায়িত্ব না পালন করতে পেরেছেন সরকারের পাশে দাঁড়িয়ে 5ই আগস্টের আগে, 5ই আগস্টে না পেরেছেন পরবর্তীকালে সেনা প্রধান হিসাবে বাংলাদেশের মানুষের জীবন সম্পদ রক্ষার্থে সাংবিধানিক দায়িত্ব পালন করতে। আমি দর্শক এবং প্রিয় বন্ধুদের একটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনার বাড়িতে 10 জন মানুষ আছেন, সেই মুহূর্তে ছাত্র বা জনগণের নাম দিয়েই 100 জন আক্রমণ করছে যে কোনো কারণে, আপনার বাড়ি পুড়িয়ে দিতে যাচ্ছে, হয়তো বললো আওয়ামী লীগের দোসর আছে বা আওয়ামী লীগ আছে, পুলিশের তখন কি কর্তব্য বলুন? তারা যদি সেই বাড়িতে আগুন ধরিয়ে দিতে যায়, অথচ আপনার বাড়িতে কেউ নেই, ধরুন, পুলিশ কি করবে? ঠেকানোর চেষ্টা করবে। ঠেকাতে না পারলে পুলিশ শেষ পর্যন্ত এই বাড়ির মানুষকে বাঁচানোর জন্য কি করবে? এই যে ছাত্র জনতার নামেও যদি কেউ আসে, তাদের উপরে গুলি চালাবে না শেষমেশ তাদেরকে বাঁচানোর জন্য? বলুন, আপনার বাড়ি হলে আপনি কি করবেন? পুলিশের কাছ থেকে কী আশা করবেন? পুলিশ সেলফ ডিফেন্সে গুলি চালাবে না? জনগণের রক্ষা করতে গুলি চালাবে না? মেট্রো রেল রক্ষা করতে, বিটিভি রক্ষা করতে, থানা চালানো পোড়ানো রক্ষা করতে পুলিশ গুলি চালাবে না? সেটা তাদের সাংবিধানিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এই আন্দোলনকারীরা যেগুলো করেছে, 304 জন পুলিশ মেরেছে, 1000 কাছে জনতা মেরেছে, সেগুলোর কী হবে? কোনটাকে আপনি গণহত্যা বলবেন? আর সেনাপ্রধান, আপনি কিন্তু আপনার সাংবিধানিক দায়িত্ব না পালন করতে পেরেছেন না। সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তা, সম্পদ কোনো কিছু রক্ষা করতে পেরেছেন না, আগে পেরেছেন না পরে পেরেছেন। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা ধ্বংসের দিকে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংসের দিকে সেনাপ্রধান হিসাবে আপনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন সময়, দৃঢ়ভাবে আপনি সেটা রক্ষা করতে পেরেছেন? এখন পর্যন্ত পারেননি। তাই আপনার সাহসিকতার অভাব, অর্থাৎ আপনার ভীরুতা, আপনার অদক্ষতা, আপনার ব্যর্থতা, এই যে ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সহযোগিতা করার জন্য আপনিও কিন্তু এই বাংলাদেশ ধ্বংসের একজন পার্ট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। ডক্টর ইউনূস যেভাবে ধ্বংস করছে বাংলাদেশটাকে সমস্ত দিক থেকে, আইন শৃঙ্খলা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমস্ত কিছু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর তার পার্ট হয়ে যাচ্ছেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, সেনাবাহিনীর প্রধান হিসাবে আপনি। আপনার সাহসহীনতা, আপনার অদক্ষতা, অযোগ্যতা, আপনার ব্যর্থতা, আপনার দৃঢ়তার অভাব, আপনার কমান্ডিং ভয়েসের অভাব বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আপনার কাছ থেকে একটা নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, আপনি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে সেটা করতে পারবেন, এটা অন্তত আপনার এই 10 মাসের প্রায় কার্যক্রমে ফুটে উঠছে না, বিশ্বাস জাগাচ্ছে না। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটি, মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জাতি ধর্ম নির্বিশেষে সৃষ্টিকর্তার ভালোবাসা, রহমত, কৃপা, দয়া আপনাদের সবার উপরে বর্ষিত হোক, এই কামনা করি। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।